নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট আয়োজন নিয়ে নিরাপত্তা ঘাটতি থাকবে না বলছে কমিশন। একটি মহল ২৪-এর ঐক্যে ভাঙনের চেষ্টায় লিপ্ত বলছে বিএনপি। সরকারের বিরুদ্ধে দল বিশেষের পক্ষে কাজ করার অভিযোগ জামায়াতের। জুলাই হত্যাযজ্ঞের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। হাসিনা কামাল খালাস পাবেন আশা স্টেট ডিফেন্সের। এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ওএসডি থাকা ৯ সচিবকে। সরকারি কর্মচারীদের নতুন বেতনের খসড়া প্রস্তাব চূড়ান্ত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিস্তারিত খবরে যাচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সুষ্ঠু ভোট আয়োজনে পুলিশকে প্রস্তুত করা হচ্ছে। সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকদিন বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট খুলে দেওয়া হবে। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এর আগে কোনো ইলেকশন তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখছে না কমিশন। সোমবার দুপুরে আগারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতি সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনে প্রায় ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোতায়েন থাকবে ৭ লক্ষাধিক পুলিশ ও আনসার সদস্য, যারা ভোটের আগে পরে ৮ দিন মাঠে থাকবে। ইসি সচিব জানান, বর্তমানে মতো বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সেনাবাহিনী। এমআর আসাদের রিপোর্ট। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসাবে সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণ কমিশন। ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও কালো টাকার প্রভাব রোধ সহ নানা বিষয়ে আলোচনা হয় সেখানে। এ নিয়ে পরে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, নির্বাচনের নিরাপত্তা শঙ্কা নেই। আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা আসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন। এইটা সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাজেট নিয়ে আরও আলোচনা করতে চায় নির্বাচন কমিশন। সচিব বলেন, প্রত্যেক বাহিনী নিজস্ব উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করছে। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। প্রত্যেকটা ইউনিটে একটা বাজেট তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলো আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেরা কর্মপরিকল্পনা তৈরির কথাও বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান ছাড়া অন্যগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। এদিকে হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনীত অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হওয়ায় তারা আসামির খালাস পাবেন বলে প্রত্যাশা জানান স্টেট ডিফেন্স আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধ মামলায়
ষষ্ঠ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে একথা বলেন তিনি। মেজবা রহমানের প্রতিবেদন। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২৮ কর্মদিবসে ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের উপর রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষ। সোমবার যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচার বিভাগে একটি রায় দিয়েছে। ট্রাইব্যুনালের আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, হাসিনা কামালের খালাস পাওয়া উচিত। মূল আইনের সাক্ষ্য আইন, তারপরে সিআরপিসি, তারপরে আর অনেক কিছু বিভিন্ন জায়গায় এটার একটা সীমাবদ্ধ করে রেখেছে। সেটা যেই করুক, শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক, এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলেও মনে করেন আমির হোসেন। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ১২ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ছাড়া অন্যগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যা সহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মেজবা রহমান, মোহনার সংবাদ, ঢাকা। বাইরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে অপ্রত্যাশিত অনৈক্য দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন তানজিদ ভুইয়া। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বাইরের কিছু দেশ ও মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনীতিতে অনৈক্যের সুর শোনা যাচ্ছে। এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। এদিকে কুমিল্লার চান্দিনায় জুলাই অভ্যুত্থানের শহীদ তাইম ভুইয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাইমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এই সরকার নির্দলীয় হয়েও একটি দলের ইচ্ছা অনুযায়ী কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন রফিকুল ইসলাম। এতে অংশ নিয়ে প্রশাসনে দলীয়করণের সমালোচনা করেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রশাসনের দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন, বিগত দিনে জনগণ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তেমনি নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একদিনে চাইছে। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। আগামী নির্বাচনে দেশের মানুষ জামায়াতের পক্ষে ভোট বিপ্লব ঘটাবে বলেও আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা। বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে জয়পুরহাটে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি বলেন, সরকারি না হলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে আগামী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় এনসিপি। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। সংসদে কারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই। তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে, আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিকল্প গেট দিয়ে আমদানি পণ্য খালাস শুরু করল ঢাকা কাস্টমস। সোমবার দুপুর 1:30টা থেকে 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস করা শুরু হয়। অগ্নিকাণ্ডের কারণে 8 নম্বর গেট দিয়ে খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। এদিন সকাল থেকে 8 ও 9 নম্বর গেটের সামনে অপেক্ষায় থাকতে দেখা যায় আমদানিকারক সিএনডেফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিদের। গেল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কার্গো কমপ্লেক্সের ভিতরে যে গেটে যে প্রসেসটা করতেন সেই প্রসেসটা 9 নম্বর গেটে এখন হবে। যার পেপার এই মুহূর্তে রেডি আছে তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সবকিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলিয়ে ডকুমেন্টসের সাথে মিলিয়ে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। এতে গত 10 বছরের ব্যবধানে 90 থেকে 97% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাবে গ্রেড 1 এর কর্মকর্তাদের মূল বেতন 1,50,594 টাকা এবং গ্রেড 20 এর কর্মচারীদের 15,928 টাকা মূল বেতনের সুপারিশ করা হয়েছে। এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এজন্য গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। এছাড়া গত 10 বছরের মূল্যস্ফীতি বিবেচনায় 2030 সালে বেতন কত বাড়তে পারে তারও একটা সুপারিশ দিচ্ছে এই কমিশন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা 2 সিনিয়র সচিব ও 7 সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক 9টি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে, চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়া সহ সরকার জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর দেওয়ার প্রয়োজন বলে বিবেচনা করেছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 5 আগস্টে জয়পুরহাট সদর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে লুট হয়ে যায় 111টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 12,000 গোলাবারুদ। পুড়ে যায় মামলার আলামত ও নথিপত্র। লুট হওয়া অস্ত্রের 97টি ইতোমধ্যেই উদ্ধার হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাকি অস্ত্রসহ মামলার আলামত নথি উদ্ধার করতে না পারলে ভয়ঙ্কর অপরাধীরা পার পেয়ে যাবে। অন্যদিকে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আশঙ্কাও সৃষ্টি হতে পারে। জয়পুরহাট থেকে মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর জয়পুরহাট সদর থানা ও সার্কেল অফিসে হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়ে যায় 111টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 12,000 গোলাবারুদ। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি 14টি আগ্নেয়াস্ত্র ও 4,500 গুলি। এইসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই অনুকূল পরিবেশটা এখন দেখতে পাচ্ছি না। অস্ত্র উদ্ধার না হয় তাহলে সাধারণ মানুষ একটি শঙ্কার মধ্যে রয়েছেন। এখনো 14র অধিক অস্ত্র বাহিরে পরিত্যক্ত অবস্থায় বাহিরে আছে। এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া অত্যন্ত জরুরি। এই অস্ত্র বাহিরে রেখে নির্বাচনকে আসলে একটি আশঙ্কার মধ্যে থাকে। আমরা চাই এই অস্ত্র উদ্ধার রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা যেভাবে হোক উদ্ধার করে আমাদেরকে শঙ্কামুক্ত করবে। আইনজীবীরা বলছেন, থানায় আলামত ও নথিপত্র পুড়ে যাওয়ায় মামলার সাক্ষ্য দুর্বল হবে। এতে ভয়ঙ্কর অপরাধীরাও পার পেয়ে যেতে পারে। লুটপাটের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো অনেক অস্ত্র বাইরে রয়েছে। এই অস্ত্রগুলো যদি বাইরে থাকে জয়পুরহাটের জন্য নিরাপত্তার একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। পুলিশও দুশ্চিন্তায় আছে পুড়ে যাওয়া আলামত ও নথি নিয়ে। অস্ত্র উদ্ধার নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার। আমরা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে যাচ্ছি। ক্রেডিবল ইনফরমেশন পেলে আমরা এই অস্ত্র উদ্ধার করব ইনশাল্লাহ। আর আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় জনগণের কাছে আহ্বান করছি, কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং যারা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। 5ই আগস্ট লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন। এই সব অস্ত্র দ্রুত উদ্ধার হবে, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে 249 জনে দাঁড়ালো। সেই সাথে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 60,000। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 942 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জন, রাজশাহী বিভাগে 2 জন ও ময়মনসিংহ বিভাগে 1 জন। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি। গেল 9 দিন ধরে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি শেষে এখন অনশন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া মূল বেতনের 5% বা ন্যূনতম 2,000 টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে একাত্মতা পোষণ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সমাবেশে যোগ দেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপি শিক্ষকদের দাবির সঙ্গে একমত উল্লেখ করে তিনি বলেন, সরকার এই দাবির প্রতি একমত হলেও কোনো কারণে এটি মানতে পারছে না। এ সময় জনগণের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি না নেয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য 20%-এর যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো পান নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব,
5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। 3 দফা দাবি মানা না পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলেও জানান শিক্ষকরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। 20% বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবিতে আসছে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য আমাদের এক দফা এক দাবি 20% বাড়ি ভাড়া আমাদের দিতেই হবে। বর্তমান সময় স্বল্প বেতনে চলা সম্ভব নয় উল্লেখ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান তারা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন করবার যে একটি প্রচেষ্টা, সেটির ক্ষেত্রে আমরা স্বাধীনতোত্তর 54 বছর ধরে আমরা এখানে নিগ্রহের শিকার। আমরা 1000 টাকা মাসা ভাড়া পাই, এই 1000 টাকা মাসা ভাড়া আমাদের কাম্য নয়। মেধাবী ছাত্ররা শিক্ষকতা আসতেছে না, মাত্র 10-15 বেতন তারা আসতেছে না। দাবি আদায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই দম্পতির বিরুদ্ধে পর্নো ওয়েবসাইটে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগ রয়েছে বলে জানায় সিআইডি। সোমবার বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন। তিনি বলেছেন, আজিম বৃষ্টি দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর একটি। বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। তাতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গেল বৃহস্পতিবার গভর্নর ভলভ স্টিম সেন্সরের 4টি টারবাইন নষ্ট হওয়ায় 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। রবিবার 1 নং ইউনিটের টিউব ফেটে যাওয়ায় সোমবার এটিও বন্ধ ঘোষণা করা হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, তৃতীয় ইউনিটের মেরামত কাজ দ্রুত চলছে। বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিস এফসিকে 2-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। রাজধানীর কিংস এরেনায় দলের হয়ে গোল দুটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ ও মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিম। আর ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন ওকাফের। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রহমতগঞ্জ। দিনের অন্য ম্যাচে আরামবাগের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে পিডব্লিউডি। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট আয়োজন নিয়ে নিরাপত্তা ঘাটতি থাকবে না বলছে কমিশন। একটি মহল 24-এর ঐক্যে ভাঙনের চেষ্টায় লিপ্ত বলছে বিএনপি। সরকারের বিরুদ্ধে দল বিশেষের পক্ষে কাজ করার অভিযোগ জামাতে। জুলাই হত্যাযজ্ঞের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। হাসিনা কামাল খালাস পাবেন আশা স্টেট ডিফেন্সের। এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ওএসডি থাকা 9 সচিবকে। সরকারি কর্মচারীদের নতুন বেতনের খসড়া প্রস্তাব চূড়ান্ত। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।